হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গডজিলা -1 মুভির এক্সপ্লেনার। আচ্ছা, তুমি কল্পনা করো তো, সমুদ্রের গভীর অন্ধকার, যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই। যদি হঠাৎ করে সেখান থেকে উঠে আসে এক বিশাল, অকল্পনীয় আর শক্তিশালী প্রাণী গডজিলা, তখন পৃথিবীর কি হবে? গডজিলাটি জাপানের একটি সমুদ্র থেকে উঠে আসে। মুহূর্তের মধ্যে থমকে যায় সাজানো শহরগুলো। মানুষের চোখে মুখে শুধু আতঙ্ক। তার প্রতিটি পদক্ষেপে মাটির নিচের কম্পন যেন বলে দিচ্ছে ধ্বংসযোগ্য, যার সামনে আধুনিক অস্ত্রশস্ত্র আজ অসহায়। আজকে আমরা দেখব কিভাবে এই মহাশক্তি পৃথিবীকে গ্রাস করে এবং মানুষ কিভাবে তার মোকাবিলা করে। তাহলে বন্ধুরা, প্রস্তুত হও, কারণ যা তুমি দেখবে তা তোমার কল্পনার বাইরে। মুভির একদম শুরুতে আমরা দেখি একটি যুদ্ধ বিমানকে, যা একটি নির্জন দ্বীপে ল্যান্ড করছে। সেই বিমানের পাইলট ছিলেন কোইচি শিকিশিমা। এই দ্বীপটির নাম ছিল ওডো আইল্যান্ড, যেখানে মূলত জাপানি যুদ্ধবিমানগুলো মেরামত বা রিপেয়ারিংয়ের কাজ করা হতো। শিকিশিমা একজন কামিকাজে পাইলট ছিলেন, কিন্তু তিনি দ্বীপে নেমে দাবি করেন যে তার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যদিও মেকানিকদের প্রধান তাচিবানা পরীক্ষা করে দেখেন বিমানে আসলে বড় কোনো সমস্যা নেই। শিকিশিমা আসলে মৃত্যু ভয়ে যুদ্ধ এড়িয়ে সেই দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। এরপর পাইলট শিকিশিমা সমুদ্রের পাশে একা বসে থাকে। তখন একজন মেকানিক এসে তাকে বলে, আমি জানি তুমি যুদ্ধের ভয়ে এখানে চলে এসেছ, তবে তুমি কাজটা ঠিকই করেছ। সেখানে গেলে তুমি বাঁচতে পারতে না। এটা বলে মেকানিক চলে যায়। একটু পরেই শিকিশিমা দেখতে পান সমুদ্রের পানিতে অনেক মরা মাছ ভেসে উঠছে। গভীর সমুদ্র থেকে বড় কোনো বিপদের সংকেত ছিল এটা, কিন্তু শিকিশিমা বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে যায়। তখন তিনি জানতেন না যে আজ রাতেই তার জন্য বড় এক আতঙ্ক অপেক্ষা করছে। এরপর রাতের বেলা হঠাৎ সেই আইল্যান্ডের ভেতর বিপদের সাইলেন বেজে ওঠে। সবাই ভাবে হয়তো দ্বীপে শত্রুপক্ষ হামলা করেছে, কিন্তু তারা একটু পরেই দেখতে পায় সমুদ্র থেকে উঠে আসা বিশাল এক গজিলা। তারা ভয়ে সবাই লুকিয়ে থাকে আর সেই গজিলার ধ্বংসলীলা দেখতে থাকে। তারা মূলত মেকানিক হওয়ার কারণে তাদের কাছে লড়াই করার মতো কোনো অস্ত্র ছিল না। তাই মেকানিকদের প্রধান তাচিবানা পাইলট শিকিশিমাকে বলে তার বিমানের ভেতর থেকে বন্দুকটা নিয়ে আসতে, কারণ তার বিমানের ভেতরে খুব শক্তিশালী একটা গান ছিল। শিকিশিমা যখন বিমানের ভেতরে ঢুকে বন্দুকটা নিতে যায়, ঠিক তখনই তার একেবারে সামনে চলে আসে বিশাল সেই গজিলা। অত কাছ থেকে সেই দানবকে দেখে সে ভয়ে কুঁকড়ে যায় এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। আর এদিকে গজিলা বাইরের সব মেকানিককে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলে। সকালে যখন শিকিশিমার জ্ঞান ফিরে আসে, সে দেখে সব মেকানিক মারা গেছে। একমাত্র বেঁচে আছে মেকানিক প্রধান তাচিবানা। সে শিকিশিমাকে দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়ে আর বলে, তোমার জন্য এরা সবাই মারা গেছে, এর জন্য একমাত্র দায়ী তুমি। তুমি যদি সময় মতো তোমার বিমান থেকে গুলি চালাতে, তাহলে এরা আজ বেঁচে থাকত। এরপর দেখা যায় তাদের সবাইকে একটা জাহাজে করে নিজেদের শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আরও শত শত যুদ্ধ ফেরত পাইলট ছিল। শিকিশিমার লজ্জায় আর অপরাধ বোধে নিজের মুখ লুকিয়ে রাখছিল। তখনই তাচিবানা তার সামনে চলে আসে এবং মারা যাওয়া সব মেকানিকদের ছবিগুলো শিকিশিমার হাতে ধরিয়ে দেয়। তাচিবানা ঘৃণা ভরা কণ্ঠে বলে, এরাও আজকে তোমার মতো নিজের বাড়িতে ফিরে যেতে পারত, কিন্তু এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী তুমি। শিকিশিমা কোনো কথা বলতে পারে না। সে অপরাধীর মতো নিজের মাথা নিচু করে রাখে। কিছুক্ষণ পর শিকিশিমা নিজের বাসায় ফিরে আসে, কিন্তু সে দেখে তাদের পুরো শহর যুদ্ধের বোমায় ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। কিছু মানুষ ধ্বংসস্তূপের মাঝে নিজেদের জিনিসপত্র খোঁজার চেষ্টা করছিল। তখনই তার প্রতিবেশী সুমিকো সেখানে আসে। সে তাকে দেখে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো রাগে চিৎকার করে বলতে থাকে যে শিকিশিমার মতো পাইলটরা ঠিকমতো যুদ্ধ করেনি বলেই আজকে শহরের এই দশা। সুমিকো তাকে জানায় যে তার বাবা মা দুজনেই মারা গেছেন। এরপর শিকিশিমা তার বাবা মায়ের শেষ চিঠিটা হাতে পায় এবং সেটা পড়ে কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে সেখানে নরিকো নামের একটি মেয়ে একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ে আসে। কিছু লোক তাকে চোর বলে দৌড়াচ্ছিল। নরিকো নিরুপায় হয়ে হুট করে শিকিশিমার হাতে বাচ্চাটা দিয়ে দেয়। শিকিশিমা প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাটাকে তো সে ফেলে যেতে পারে না। তাই সে বাচ্চাটাকে সাথে নিয়ে নিজের বাসায় যায়। ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে নরিকো বেরিয়ে এসে এবং শিকিশিমাকে বলে, আমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। নরিকো তখন জানায় এই বাচ্চাটা আসলে তার নিজের না, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সে একে কুড়িয়ে পেয়েছে। বাচ্চাটার নাম আকিকো। এই অনাথ বাচ্চাটার মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য চুরি করতে গিয়েই আজকে তার এই দশা হয়েছে।
নরিকোর এই অসহায়ত্ব দেখে শিকিশিমার মায়া হয় এবং সে তাদের দুজনকে নিজের ভাঙা বাড়িতে আশ্রয় দেয়। তারা সেই রাতটা একসাথেই কাটায়। পরদিন সকালে শিকিশিমা যখন কাজের খোঁজে বের হতে যায়, তখন প্রতিবেশী সুমিকো এসে তাকে বাধা দেয়। সে বেশ বিরক্ত হয়ে বলে, তুমি এসব কি শুরু করেছ? একটা অজানা অচেনা মেয়েকে তোমার বাসায় থাকতে দিয়েছ কেন? শিকিশিমা তখন সুমিকোকে বুঝিয়ে বলে যে বাচ্চাটা ওই মেয়েটার না, সেও বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছে এবং তাকে বাঁচানোর চেষ্টা করছে। এই কথা শুনে সুমিকোর মন গলে যায়। তার নিজেরও সন্তান হারানোর ব্যথা ছিল, তাই সেও মায়ায় পড়ে যায়। সুমিকো তখন বাচ্চাটার দেখাশোনার দায়িত্ব নেয় এবং নিজের কাছে থাকা সামান্য খাবার দিয়ে বাচ্চাটিকে সাহায্য করতে শুরু করে। সুমিকোর এই মহানুভবতা দেখে শিকিশিমা আর নরিকো দুজনেই তাকে মন থেকে ধন্যবাদ জানায়। পরদিন সকালে শিকিশিমা নরিকোকে জানায় যে সে একটা কাজ পেয়েছে। কাজটা খুবই ঝুঁকিপূর্ণ হলেও এতে বেতন অনেক ভালো পাওয়া যাবে। কাজটা হলো যুদ্ধের সময় সমুদ্রের তলদেশে পেতে রাখা জাপান আর আমেরিকার মাইনগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এই বিপদের কথা শুনে নরিকো তাকে যেতে বাধা দেয়। সে ভয় পাচ্ছিল যদি শিকিশিমার কোনো ক্ষতি হয়ে যায়, কিন্তু শিকিশিমা তাকে বুঝিয়ে বলে, এখন আমাদের টিকে থাকার জন্য আর এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য টাকার খুব প্রয়োজন, তাই আমার যাওয়াটা খুব দরকার। শিকিশিমা তাকে আরও আশ্বস্ত করে বলে যে তাদের কাছে মাইন পরিষ্কার করার জন্য খুব শক্তিশালী একটা জাহাজও আছে। অনেক কষ্টে নরিকোকে বুঝিয়ে শিকিশিমা তার নতুন কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে যাওয়ার পর শিকিশিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে যেমনটা ভেবেছিল সেখানে তেমনটা ছিল না। তেমন কোনো শক্তিশালী জাহাজও ছিল না। তার বদলে সেখানে ছিল একটা পুরনো কাঠের তৈরি নৌকো। সেই নৌকোয় তার সাথে ছিল একজন প্রাক্তন সায়েন্টিস্ট নোডা এবং আরও কয়েকজন সাধারণ মানুষ। শিকিশিমা অবাক হলেও শেষ পর্যন্ত সেই নৌকা করে তাদের গন্তব্যে রওনা হয়। সমুদ্রে গিয়ে শিকিশিমা তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব দক্ষতার সাথে মাইনগুলো ধ্বংস করতে শুরু করে। বিপদের ঝুঁকি থাকলেও সে সফলভাবে কাজটা শেষ করে এবং দিন শেষে সুস্থভাবে নিজের বাসায় ফিরে আসে। এভাবে অনেক দিন কেটে যায়। ধ্বংসস্তূপ সরিয়ে জাপানও আস্তে আস্তে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। এদিকে শিকিশিমা তার মাইন পরিষ্কার করার কাজটা খুব ভালো মতো করতে থাকে এবং আগের চেয়ে অনেক বেশি টাকা আয় করে। একদিন সে তার কাজের বন্ধুদের নিজের বাসায় দাওয়াত করে। সেখানে কথা প্রসঙ্গে শিকিশিমা সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে নরিকো আর এই ছোট্ট মেয়ে আকিকোর সাথে তার পারিবারিক কোনো সম্পর্ক নেই। সে শুধু মানবিকতার খাতিরে তাদের নিজের বাসায় আশ্রয় দিয়েছে। শিকিশিমার মুখে এই সত্যি কথা আর তার উদারতার কথা শুনে বন্ধুরা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে শিকিশিমা কতটা দয়ালু একজন মানুষ এবং সবাই তার ব্যাপক প্রশংসা করে। পরের দিন সকালে নরিকো শিকিশিমাকে জানায় যে সে একটা চাকরি পেয়েছে এবং সে এবার নিজের আলাদা থাকার ব্যবস্থা করে চলে যাবে। নরিকো হাসি মুখে আরও বলে, আমি এখানে চিরকাল থাকলে তো আপনার বিয়েও হবে না। নরিকোর চলে যাওয়ার কথা শুনে শিকিশিমা খুব কষ্ট পায়। সে মনে মনে নরিকোকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু মনের কথা বলতে না পেরে সে বিষণ্ণ মনে তার কাজে চলে যায়। কাজে গিয়ে শিকিশিমারা যা দেখল তা দেখে তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তাদের সামনে বিশাল এক যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে পড়ে আছে। সেটা দেখে মনে হচ্ছিল কোনো এক অতিকায় সামুদ্রিক প্রাণী জাহাজটাকে কামড়ে বা দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। তখনই শিকিশিমার চোখ পড়ে সমুদ্রের জলের উপর। সে দেখে প্রচুর মরা মাছ ভেসে উঠেছে। এই দৃশ্য দেখা মাত্রই তার মনে পড়ে যায় ওডো আইল্যান্ডের সেই ভয়াবহ রাতের কথা। সেখানেও গডজিলা আক্রমণ করার ঠিক আগেই সে এইভাবেই মরা মাছ ভেসে উঠতে দেখেছিল। শিকিশিমা আতঙ্কে চিৎকার করে সবাইকে বলতে থাকে, এখান থেকে দ্রুত চলো, এখানে সেই দানবটা আছে, এখানে গডজিলা আছে। কিন্তু তার বন্ধুরা বিষয়টি বুঝতে পারে না এবং প্রথমে কেউই তার কথা বিশ্বাস করতে চায় না। তারা ভাবছিল শিকিশিমা হয়তো এমনিতেই ভয় পাচ্ছে, কিন্তু তারা জানত না যে কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সামনে সাক্ষাৎ মৃত্যু হাজির হতে যাচ্ছে। ঠিক তখনই তারা দেখে পাশের একটি বিশাল জাহাজকে গজিলা নিমিষেই আক্রমণ করে সমুদ্রের তলায় ডুবিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে তাদের অবস্থা তখন এমন যে ভয়ে তাদের আত্মা উড়ে যাওয়ার সমান। তারা প্রাণপণ পালানোর চেষ্টা করে, কিন্তু গজিলা ইতিমধ্যে তাদের নৌকার পিছু নিয়েছে।
পালানোর কোনো পথ না দেখে তারা বাধ্য হয়ে তাদের কাছে থাকা সামান্য বন্দুক দিয়ে গজিলার ওপর গুলি চালাতে শুরু করে। কিন্তু ওই বিশাল দানবের গায়ে বন্দুকের গুলি কোনো আঁচড়ও কাটতে পারছিল না। কোনো উপায় না দেখে তারা তখন নৌকায় থাকা বিশাল এক মাইন দিয়ে গজিলাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। তারা মাইনটা সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। গজিলা মাইনটা নিজের মুখে কামড়ে ধরে, কিন্তু বিপত্তি ঘটে তখনই। মাইনের সাথে নৌকার বিস্ফোরণ ঘটানোর যে সংযোগকারী তার ছিল সেটা ছেড়ে যায়, ফলে রিমোট দিয়ে মাইনটা ফাটানো অসম্ভব হয়ে পড়ে। এই চরম মুহূর্তে শিকিশিমা নিজের সাহসিকতা দেখায়। সে বন্দুক তাক করে সরাসরি গজিলার মুখে থাকা মাইনটিতে গুলি করতে থাকে এবং সে সফল হয়। এক বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয় এবং গজিলার গালের এক পাশ পুরোপুরি ধসে যায়। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। তারা বিস্ময় আর আতঙ্ক নিয়ে দেখল গজিলার সেই গভীর ক্ষত মুহূর্তের মধ্যে নিজে থেকেই জোড়া লেগে যাচ্ছে। এটা দেখে তাদের চোখ যেন ছানা ভরা হয়ে যায়। তারা বুঝতে পারে এই দানব অমর। ঠিক তখনই সেখানে একটি বিশাল যুদ্ধজাহাজ হাজির হয়। তারা গজিলার ওপর অনবরত গোলাবারুদ দিয়ে হামলা করতে শুরু করে। প্রচণ্ড গোলাবর্ষণের চোটে গজিলাটা কিছুক্ষণের জন্য পানির নিচে তলিয়ে যায়, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরেই গজিলা পানির নিচ থেকে উঠে এসে মাত্র এক আঘাতে সেই বিশাল জাহাজটাকে দুই ভাগ করে ফেলে। এরপর সে তার মুখ দিয়ে নীল রঙের লেজারের মতো এক অ্যাটমিক ব্রেথ মারে, যার আঘাতে জাহাজটা মুহূর্তেই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিভৎস ধ্বংসলীলা দেখে শিকিশিমারা নিজেদের মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। আতঙ্কে আর ধাক্কায় শিকিশিমা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। সে বুঝতে পারে তারা কোনোভাবে বেঁচে ফিরতে পেরেছে। বাসায় ফেরার পর শিকিশিমা মন খারাপ করে চুপচাপ বসে থাকে। তার এই অবস্থা দেখে নরিকো বারবার জিজ্ঞেস করতে থাকে, আপনার কি হয়েছে? আজ কেন আপনার এত মন খারাপ? শিকিশিমা প্রথমে কিছুই বলতে চাইছিল না, কিন্তু নরিকোর অনেক অনুরোধের পর সে সব সত্যি বলে দেয়। সে জানায় ওডো আইল্যান্ডে তার একটা ভুলের কারণে তার চোখের সামনে সব বন্ধুরা এক ভয়ঙ্কর দানবের হাতে মারা গিয়েছিল, আর আজকেও সেই একই দানব তার চোখের সামনে দুটো যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছে। এসব শুনে তারা দুজনেই স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে যে তাদের দেশ জাপান আবার এক চরম বিপদে পড়েছে। কিছুক্ষণ পর দেখা যায় সমুদ্রের মাঝখানে জাপানিজ যুদ্ধজাহাজগুলো মাইন পেতে রেখেছে, যাতে গজিলা শহরে ঢুকতে না পারে। কিন্তু গজিলা সেই বাধা তোয়াক্কা না করে শহরের দিকেই এগোতে থাকে। মাইনগুলো বিস্ফোরিত হলেও তার তেমন কোনো ক্ষতি হয় না এবং শেষ পর্যন্ত সে জাপানের মূল শহরে ঢুকে পড়ে। শহরে ঢুকেই গজিলা ধ্বংসলীলা শুরু করে। বড় বড় দালান ভেঙে পড়ে আর মানুষ প্রাণের ভয়ে এদিক সেদিক ছুটতে থাকে। তখনই নরিকো একটি ট্রেনে করে তার কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। গজিলা সেই ট্রেনের উপর আক্রমণ করে বসে। ট্রেনের অনেক মানুষ মারা গেলেও নরিকো অত্যন্ত সাহসিকতার সাথে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। যখন চারদিকে হাহাকার আর মানুষ দিকবিদিক দৌড়াচ্ছিল, তখন নরিকো ভিড়ের চাপে মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে শিকিশিমা সেখানে হাজির হয় এবং নরিকোর হাত ধরে তাকে টেনে তোলে। ঠিক সেই সময় জাপানিজ সেনাবাহিনীর কিছু ট্যাঙ্ক গজিলার উপর অনবরত হামলা করতে থাকে। এটি গজিলা প্রচণ্ড রেগে যায় এবং তার শরীরের কাঁটাগুলো নীল হয়ে জ্বলে ওঠে। সে তার ভয়ঙ্কর অ্যাটমিক ব্রেথ বা পারমাণবিক নিঃশ্বাস দিয়ে এক নিমেষে পুরো শহর ধ্বংস করে দেয়। সেই বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় নরিকো শিকিশিমাকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কিন্তু নরিকো নিজে সেই আগুনের তাণ্ডবে হারিয়ে যায়। নিজের চোখের সামনে নরিকোকে এভাবে হারিয়ে শিকিশিমা কান্নায় আর অপমানে ফেটে পড়ে। তার চারপাশে তখন শুধু ধ্বংসস্তূপ আর ছাই উঠছে। সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে শিকিশিমা চিৎকার করে কাঁদতে থাকে এবং তার চোখে গজিলার ওপর প্রতিশোধ নেওয়ার এক তীব্র আগুন জ্বলে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে এই দানবকে সে শেষ করেই ছাড়বে। গজিলার সেই ভয়াবহ আক্রমণে শহরের প্রায় 30,000 মানুষ প্রাণ হারায়। শিকিশিমা বাসায় ফিরে একদম নিস্তব্ধ হয়ে যায়। সে যেন পাথর হয়ে গেছে। অন্যদিকে ছোট্ট বাচ্চা আকিকো তার পালিত মা নরিকোকে হারিয়ে সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। ঠিক তখন তাদের সেই পরিচিত সায়েন্টিস্ট নোডা শিকিশিমার কাছে আসে। সে বলে, এই গজিলাটাকে মারার জন্য আমি আর প্রাক্তন নৌসেনারা মিলে একটা বিশেষ পরিকল্পনা করেছি। তুমি কি আমাদের সাথে থাকবে? যেহেতু এই গজিলা শিকিশিমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এক কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সবাই একটা বড় হল রুমে বা ক্লাবে জড়ো হয়।
সেখানে আরও অনেক প্রাক্তন সেনা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিল। সায়েন্টিস্ট নোডা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরা সবেমাত্র যুদ্ধ শেষ করে উঠে দাঁড়িয়েছি। আমাদের দেশ এখনও দুর্বল, তাই এই দানবকে মারার জন্য কোনো রাষ্ট্র বা সরকার আমাদের সাহায্য করবে না। যা করার আমাদের নিজেদেরই করতে হবে। তখন ভিড়ের মধ্য থেকে একজন লোক হতাশ হয়ে প্রশ্ন করে, আমাদের কাছে তো এখন কোনো শক্তিশালী গোলা বারুদ বা আধুনিক অস্ত্র নেই। আমরা এই ভয়ঙ্কর গজিলার মোকাবিলা করব কিভাবে? সবার মনে তখন একটাই ভয়, অস্ত্র ছাড়া এই অমর প্রাণীকে হারানো কি আদেও সম্ভব? সায়েন্টিস্ট নোডার প্ল্যান ছিল গজিলার শরীরের চারপাশে অনেকগুলো গ্যাস সিলিন্ডার বেঁধে দেওয়া হবে। এই সিলিন্ডারগুলো থেকে যখন প্রচুর গ্যাস বের হবে, তখন গজিলা যে পানির ওপর ভাসছে সেই পানির ঘনত্ব বা শক্তি কমে যাবে। এতে গজিলা কোনো বাধা না পেয়ে লিফটের মতো সাঁ করে সমুদ্রের 1500 মিটার গভীরে তলিয়ে যাবে। সমুদ্রের এত নিচে পানির যে প্রচণ্ড চাপ থাকে, সেই চাপে গজিলার শরীরটা দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। নোডা আরও বললেন, যদি ওই প্রচণ্ড চাপেও না মরে, তবে আমাদের কাছে প্ল্যান বি আছে। সমুদ্রের গভীরে থাকা গজিলার শরীরের সাথে বড় বড় বেলুন যুক্ত করে দেওয়া হবে। এরপর বেলুনগুলো ফুলিয়ে দিলে গজিলার রকেটের গতিতে পানির উপরে উঠে আসবে। কোনো প্রাণী যখন গভীর পানির প্রচণ্ড চাপ থেকে হঠাৎ করে বাইরের হালকা বাতাসে চলে আসে, তখন তার শরীরের ভেতরের রক্তচাপ আর বাইরের বাতাস সহ্য করতে পারে না। এতে ওর শরীরের কোষগুলো ভেতর থেকে ফেটে যাবে। বিজ্ঞানী নোডার এই অদ্ভুত পরিকল্পনার কথা শুনে হলের ভেতর গুঞ্জন শুরু হয়ে যায়। কিছু মানুষ সরাসরি অমত জানায়। তারা ক্ষোভের সাথে বলে, আমরা সবেমাত্র একটা ভয়াবহ যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরেছি। আমরা আমাদের পরিবার হারিয়েছি। এখন আর নতুন করে কোনো মরণ ভেলায় বা ঝামেলায় আমরা জড়াতে চাই না। তখন সেখানে উপস্থিত প্রাক্তন নেভি অফিসার তাদের শান্ত করে বলেন, তোমাদের উপর কোনো জোর নেই। যারা যেতে চাও তারা যেতে পারো, কিন্তু যারা নিজেদের এই ধ্বংস হতে থাকা মাতৃভূমিকে বাঁচাতে চাও, তারা কেবল আমার সাথে থাকো। জেনারেলের এই কথার পর দেখা যায় অর্ধেকের বেশি মানুষ সেখান থেকে চলে যায়। হাতে গোনা অল্প কিছু মানুষ জাপানের শেষ রক্ষার জন্য সেখানে থেকে যায়। সেই রাতে সবাই যখন একসাথে বসে রাতের খাবার খাচ্ছিল, তখন শিকিশিমা তার মনের পরিকল্পনার কথা সবাইকে জানায়। সে বলে, আমার কাছে একটা শেষ প্ল্যান আছে। আমি আবারও যুদ্ধবিমান চালাবো। যদি সমুদ্রের নিচে গজিলাকে মারার তোমাদের এই বৈজ্ঞানিক পরিকল্পনা কোনোভাবে ব্যর্থ হয়, তবে আমি আমার বিমানে বিস্ফোরক ভর্তি করে সরাসরি গজিলার মুখে আঘাত করব। আমি নিজেকে আর আমার বিমানকে বিসর্জন দিয়ে হলেও ওকে শেষ করে দেব। শিকিশিমার এই আত্মঘাতী পরিকল্পনার কথা শুনে প্রথমে সবাই না করে দেয়। কেউ চায়নি শিকিশিমা তার জীবন এভাবে বিসর্জন দিক। কিন্তু শিকিশিমা যখন তার হারানো পরিবার আর নরিকোর কথা বলে সবাইকে বোঝায়, তখন তারা রাজি হতে বাধ্য হয়। এরপর বিজ্ঞানী নোডা শিকিশিমাকে নিয়ে যান একটা গোপন হ্যাঙ্গারে, যেখানে একটা অদ্ভুত যুদ্ধবিমান রাখা ছিল। বিমানটির নাম ছিল শিনদেন, কিন্তু বিমানটি তখনও ওড়ার অবস্থায় ছিল না, কারণ সেটা ছিল অকেজো আর পুরোপুরি ঠিক করা হয়নি। নোডার কথা শুনে শিকিশিমার চোখের সামনে চেহারা ভেসে ওঠে, মেকানিক প্রধান তাচিবানা। শিকিশিমা জানত একমাত্র তাচিবানাই পারে এই অকেজো বিমানকে আবার প্রাণ দিতে। সে মরিয়া হয়ে সরকারি অফিসগুলোতে তাচিবানার খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার ঠিকানা পাওয়া যাচ্ছিল না। কোনো উপায় না দেখে শিকিশিমা পুরো শহরে পোস্টার লাগিয়ে দেয়। সে জানত তাচিবানা তাকে ঘৃণা করে, তবুও দেশের এই চরম বিপদে তাকে দরকার। পোস্টার দেখে শেষ পর্যন্ত তাচিবানা রাগে গড়গড় করতে করতে শিকিশিমার সামনে এসে দাঁড়ায়। শিকিশিমা তাকে অনেক বোঝায়, তার অপরাধ বোধের কথা বলে এবং অনুরোধ করে বলে যে এই দেশ আর আমাদের সবার ভবিষ্যতের জন্য আপনার হাত দুটোর খুব প্রয়োজন। অনেক মান অভিমানের পর তাচিবানা রাজি হয়। এরপর শিকিশিমা তাকে নিয়ে যায় সেই গোপন আস্তানায়, যেখানে সেই ধুলোবালি মাখা শিনডেন বিমানটি রাখা ছিল। বিমানটি দেখা মাত্রই তাচিবানার মেকানিক সত্তা জেগে ওঠে। সে বুঝতে পারে এটাই গজিলাকে থামানোর শেষ সুযোগ। পরদিন দেখা যায় যুদ্ধের প্রস্তুতি। একদিকে বিশাল সব যুদ্ধজাহাজে ফ্রেয়ন গ্যাস ভর্তি বড় বড় সিলিন্ডার তোলা হচ্ছে, অন্যদিকে দিনরাত এক করে পরিশ্রম করে মেকানিক প্রধান তাচিবানা সেই অদ্ভুত শিনডেন বিমানটিকে পুরোপুরি ওড়ার উপযোগী করে ফেলেছে। রাত নামলে অভিযানের মূল পরিকল্পনাকারী বিজ্ঞানী নোডা সবাইকে ডেকে বলেন, কাল আমরা এক অনিশ্চিত যুদ্ধে নামছি, যেখান থেকে ফেরা হবে কিনা কেউ জানি না। তাই আজকের রাতটি তোমাদের শেষ সুযোগ। যাও, সবাই যার যার পরিবারের সাথে দেখা করে এসো। নোডার কথা শুনে সবাই এক বুক আবেগ আর আশঙ্কা নিয়ে নিজের আপনজনদের কাছে শেষবারের মতো বিদায় নিতে চলে যায়।
ঠিক তখনই বাইরে থেকে একটা অল্পবয়সী ছেলে যে নৌবাহিনীর জাহাজে কাজ করতে চাইত এসে অফিসারদের ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সে আবেগের সাথে বলে, সবাই যখন দেশের জন্য লড়তে যাচ্ছে তখন আমাকে কেন বাদ দেওয়া হচ্ছে? তোমাদের সাথে আমাকেও নিয়ে চলো। কিন্তু সায়েন্টিস্ট নোডা তাকে শান্ত করে পরম মমতায় বুঝিয়ে বলেন, তোমরা হলে এই নতুন জাপানের ভবিষ্যৎ। যুদ্ধ আমাদের মতো বড়দের জন্য, তোমাদের মতো তরুণদের এখন বেঁচে থাকা আর দেশ গড়া প্রয়োজন। আমাদের সাথে তোমার যাওয়ার কোনো দরকার নেই। এই বলে তিনি তাকে বিদায় করে দেন। আসলে তারা চায়নি আর কোনো তরুণ প্রাণ অকালে ঝরে পড়ুক। নিজের সব কাজ গুছিয়ে নিয়ে শিকিশিমা শেষবারের মতো তার বাসায় ফেরে। সে ছোট্ট মেয়ে আকিকোকে কোলে তুলে নিয়ে অনেক আদর করে। বুকের ভেতর তার তখন প্রচণ্ড হাহাকার, কারণ সে মনে মনে জানে যে আগামীকালের ওই আত্মঘাতী মিশন থেকে সে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। আকিকো যখন গভীর ঘুমে, তখন শিকিশিমা খুব সাবধানে তার মাথার পাশে একটা খাম রেখে দেয়। সেই খামে ছিল অনেকগুলো টাকা আর একটি বিদায়ী চিঠি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছোট্ট আকিকো সেই খামটা খুঁজে পায়। সে কিছু না বুঝেই খামটা নিয়ে তাদের প্রতিবেশী মহিলাটির অর্থাৎ সুমিকোর কাছে যায়। মহিলাটি খাম খুলে অনেকগুলো টাকা আর শিকিশিমার লেখা সেই চিঠিটা দেখে স্তব্ধ হয়ে যান। চিঠিতে লেখা ছিল, আমার এই জমানো সব টাকা দিয়ে আপনি আকিকোকে দেখে রেখেন, আমি হয়তো আর কখনোই ফিরে আসব না। চিঠিটা পড়ে মহিলাটি বুঝতে পারেন যে শিকিশিমা নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে গেছে। তার চোখে জল চলে আসে এবং সে পরম মমতায় অনাথ বাচ্চা আকিকোকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। এদিকে দেখা যায় গজিলা সমুদ্র থেকে ডাঙায় উঠে লোকালয়ের দিকে আসতে শুরু করেছে। তাকে আটকানোর জন্য শিকিশিমা তার নতুন সেই দ্রুতগতির বিমান নিয়ে আকাশে ওড়ে। সে গজিলার মাথার ওপর দিয়ে চক্কর কেটে অনবরত গুলি করতে থাকে, যাতে গজিলা রেগে গিয়ে তার পিছু নেয়। শিকিশিমার উদ্দেশ্য সফল হয়। গজিলা রাগে ফুসফুস করতে করতে আবার সমুদ্রের গভীরে নেমে আসে। পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞানী নোডো রিমোট কন্ট্রোলের সাহায্যে একটি বিশাল ফাঁকা জাহাজ গজিলার ঠিক সামনে পাঠিয়ে দেন। তিনি জানতেন গজিলা যখনই কোনো বড় বাধা পায় তখনই সে তার বিধ্বংসী অ্যাটমিক ব্রেথ ব্যবহার করে, আর একবার এই শক্তি ব্যবহার করলে তার শরীর কিছুটা দুর্বল হয়ে যায় এবং পুনরায় সেটি চার্জ করতে বেশ সময় লাগে। নোডোর ধারণাই ঠিক হল। গজিলা সেই ফাঁকা জাহাজটিকে লক্ষ্য করে তার ভয়ঙ্কর নীল রঙের আণবিক রশ্মি বা অ্যাটমিক ব্রেথ ছাড়ে এবং জাহাজটিকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক সেই মোক্ষম সময়ে নোডোর নির্দেশে দুটি যুদ্ধ জাহাজ থেকে তারের জাল ছুঁড়ে পুরো গজিলাকে আষ্টেবিষ্টে বেঁধে ফেলা হয়। গজিলা যখন সেই জাল ছিঁড়ে আবার আক্রমণ করার চেষ্টা করছিল, ঠিক তখনই নোডো তার আসল অস্ত্র ব্যবহার করেন। তিনি একসাথে সবগুলো গ্যাস সিলিন্ডার ফাটিয়ে দেন। মুহূর্তের মধ্যে গজিলার চারপাশের পানির ঘনত্ব কমে যায় এবং সেই বিশাল দানবটি কোনো বাধা ছাড়াই সোজা 1500 মিটার সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। পানির সেই প্রচণ্ড চাপে গজিলা তখন দিশেহারা। সমুদ্রের 1500 মিটার গভীরে পাঠানোর পরেও যখন গজিলা মরল না, তখন বিজ্ঞানী নোডা তার প্ল্যান বি কার্যকর করলেন। তিনি গজিলার শরীরে বাঁধা বিশাল সব বেলুনগুলো ফুলিয়ে দিলেন। বেলুনের টানে গজিলা দ্রুত সমুদ্রের নিচ থেকে ওপরে উঠতে শুরু করে, কিন্তু মাঝপথে এসেই গজিলা বেলুনগুলো ফাটিয়ে দেয়। সব কিছু ওলটপালট হয়ে যায়। বিজ্ঞানী নোডো তখন জাহাজের রশি দিয়ে গজিলাকে টেনে ওপরে তোলার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু গজিলার বিশাল ওজন আর শক্তির কাছে জাহাজগুলো হার মানছিল। রশি ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। সবাই বুঝে গেল মৃত্যু নিশ্চিত, সব পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। ঠিক সেই চরম মুহূর্তে সমুদ্রে দেখা গেল অসংখ্য ছোট ছোট জাহাজ। সেই অল্প বয়সী ছেলেটি যাকে নোডা যুদ্ধে নিতে চাননি, সে তার কথা অমান্য করে দেশের শত শত সাধারণ মাঝি আর ছোট জাহাজ নিয়ে হাজির হয়েছে। সবাই মিলে যখন একসাথে গজিলার রশি ধরে টানতে শুরু করল, তখন সেই দানব আর টিকতে পারল না। তারা গজিলাকে সমুদ্র পৃষ্ঠে টেনে তুলল। ওপরে উঠে এলেও গজিলার জেদ কমেনি। তার শরীরের কিছু অংশ ফেটে রক্ত ঝরছিল ঠিকই, কিন্তু সে প্রচণ্ড রাগে তার শেষ অস্ত্র অ্যাটমিক ব্রেথ ছাড়ার জন্য মুখ হাঁ করে শক্তি সঞ্চয় করতে শুরু করে। নীল আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে। সবাই মৃত্যুর প্রহর গুনছে। ঠিক তখনই আকাশ চিরে গর্জন করে নেমে আসে শিকিশিমার সেই শিনডেন বিমান। বিমানে ঠাসা ছিল শক্তিশালী সব বোমা।
শিকিশিমা সরাসরি গজিলার খোলা মুখের দিকে বিমান নিয়ে ধেয়ে যেতে থাকে। জাহাজের বন্ধুরা চিৎকার করে তাকে মানা করছিল, কিন্তু শিকিশিমা এবার আর পালাবে না। সে সজোরে বিমানটি গজিলার মুখের ভেতর ক্র্যাশ করিয়ে দেয়। এক বিশাল বিস্ফোরণে গজিলার মাথা আর ঘাড় উড়ে যায়। অ্যাটমিক ব্রেথ গলা দিয়ে বের না হওয়ার কারণে শরীর ফেটে বের হয়ে যায়। নিজের ভেতরের শক্তিতেই গজিলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের অতলে হারিয়ে যেতে থাকে। সবাই যখন শোকে পাথর হয়ে ভাবছে শিকিশিমা আর নেই, ঠিক তখনই নীল আকাশে দেখা গেল সাদা একটি প্যারাশুট। তাচিবানার লাগানো সেই ইজেকশন সিট শিকিশিমাকে বাঁচিয়ে দিয়েছে। সমুদ্রের মাঝখান থেকে সবাই পরম শ্রদ্ধায় শিকিশিমাকে স্যালিউট জানায়। যুদ্ধ শেষে শিকিশিমা যখন নিজ শহরে ফিরে আসে, তখন তার প্রতিবেশী সুমিকো দৌড়ে এসে তাকে একটি টেলিগ্রাম দেয়। সে জানতে পারে নরিকো বেঁচে আছে। শিকিশিমা পাগলের মতো হাসপাতালে ছুটে যায়। সেখানে গিয়ে নরিকোকে জীবিত দেখে সে কান্নার ভেঙে পড়ে। দীর্ঘ লড়াই আর ত্যাগের পর তারা আবার এক হতে পারে। ধ্বংসস্তূপের মাঝে শুরু হয় এক নতুন শান্তির জীবন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের মুভি রিভিউ এখানেই শেষ হলো। গডজিলা -1 মুভিটির এই আবেগঘন আর টান টান উত্তেজনার গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রেখো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের নতুন নতুন মুভি নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। পরবর্তী ভিডিওতে তোমরা কোন মুভির গল্প শুনতে চাও কমেন্টে তোমাদের পছন্দের মুভির নাম লিখে দিও। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর মুভি রিভিউতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।